ছাত্রদের নতুন দলের সমর্থন আদায়ে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা, উপদেষ্টারা আসতে চাইলে পদত্যাগ করতে হবে। শেখ হাসিনা হত্যা চেষ্টা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত সব আসামি খালাস, ব্রিফিং এর সময় হাতাহাতি, সাংবাদিক আহত। থানা ও কারাগারে হামলা ঘটতেই পারে বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ইন্টারপোলকে রেড নোটিশের অনুরোধ সরকারের। প্রধান উপদেষ্টার কাছে বিচার এবং জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদন জমা, নানা বিষয়ে শতাধিক সুপারিশ। আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ বিশ্ব ইজতেমা, তৃতীয় পর্ব আয়োজন নিয়ে মুখোমুখি সাদ ও জুবায়ের পন্থীরা। আমন্ত্রণ, বিরতিহীন সংবাদ দুপুরে আপনাদের সঙ্গে আছি আমি সুমনা সিমি। এতক্ষণ জানাচ্ছিলাম শিরোনামগুলো, এবার জানাবো পুরো খবর। ফ্যাসিবাদ বিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ করে নতুন রাজনৈতিক দল গঠনের সিদ্ধান্তের কথা জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। দুপুরে রাজধানীর বাংলা মোটরের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। জনসমর্থন আদায়ে নতুন বাংলাদেশ নামে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা করে হাসনাত বলেন, শুধু হাসিনা সরকারের পতন ঘটেছে, কিন্তু চূড়ান্ত বিজয় এখনো হয়নি। নতুন রাজনৈতিক দল গঠনে অন্তত 1 লাখ মানুষের মতামত নেওয়া হবে। দলের নাম ও প্রতীকের বিষয়েও নেওয়া হবে মতামত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটি আলাদা প্ল্যাটফর্ম হিসেবে থাকবে বলেও সংবাদ সম্মেলনে জানান হাসনাত আব্দুল্লাহ। পরে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, চলতি মাসের মধ্যেই নতুন দল আত্মপ্রকাশ করবে। ফেব্রুয়ারিতেই ছাত্রদের নেতৃত্বে যে দলটি হবে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে, এই দলটি হলো আপনার এই মাসের মধ্যেই আসবে। আমরা যে প্রক্রিয়াতে এগোচ্ছি সেখানে আসলে উপদেষ্টা থেকে দলে অংশগ্রহণের সুযোগ থাকবে না। যদি দলে অংশগ্রহণ করতে হয় অবশ্যই উপদেষ্টার পদটা তাকে ছাড়তে হবে। আমরা যে ফেসিবাদ পরবর্তী বাংলাদেশটা কিভাবে দেখতে চাই সেটির জন্য আমরা মানুষের কাছে যেতে চাই এবং আপনার চোখে নতুন বাংলাদেশ স্লোগানের আওতায় পরামর্শমূলক উদ্যোগের লক্ষ্যে সারা দেশের সকল কমিটি ও তাদের কর্মীদের বিস্তৃত নেটওয়ার্কের মধ্য দিয়ে আমরা মানুষকে যুক্ত করব। জুলাই অভ্যুত্থানে 6 মাস আজ। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে 5ই আগস্ট পদত্যাগ করে ভারতে পালিয়ে যান ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই অভ্যুত্থান সফল করতে প্রাণ দেন 1,500-এর বেশি ছাত্র জনতা। আহত হয়ে এখনও হাসপাতালে কয়েকশো জন। এই পট পরিবর্তনের দুঃসহ স্মৃতি এখনও বয়ে বেড়াচ্ছেন দেশবাসী। মানবতা বিরোধী অপরাধ ও দুর্নীতির মামলায় বিচারের কাঠগড়ায় শেখ হাসিনা ও আওয়ামী লীগ সরকারের সাবেক এমপি মন্ত্রীরা। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে গত জুলাইয়ে শুরু হয় শিক্ষার্থী আন্দোলন। মধ্য জুলাইয়ে তার রূপ নেয় গণবিস্ফোরণে। সরকারি অত্যাচার নিপীড়নের সঙ্গে যোগ হয় স্বৈরাচারের আজ্ঞাবহ কিছু অতি উৎসাহী পুলিশ কর্মকর্তার নৃশংসতা। প্রবল জনরোষে 5ই আগস্ট পতন হয় স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের। বোন শেখ রেহানাকে নিয়ে ওই দিনই ভারতের নয়াদিল্লিতে আশ্রয় নেন শেখ হাসিনা। এরপর 8ই আগস্ট নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ দিল্লি থেকে ভাষণ দেওয়ার সময় ঢাকা শহরের মোড়ে মোড়ে জুলাই গণহত্যার ভিডিও প্রদর্শনের ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। মঙ্গলবার রাতে সামাজিক মাধ্যমে সংগঠনটি এ ঘোষণা দেয়। এতে বলা হয়েছে, ছাত্রদের উপর নৃশংসতম গণহত্যা চালানোর পরে ছাত্র সমাজের উদ্দেশ্যেই ভারতের রাজধানী দিল্লিতে বসে ভাষণ দেওয়ার মতো ধৃষ্টতা দেখাচ্ছেন স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমন নির্লজ্জতার প্রতিবাদে আজ রাত 9টায় ঢাকা শহরের প্রত্যেক মোড়ে জুলাই গণহত্যার ভিডিও, ডকুমেন্টারি ও ছবি প্রদর্শন করা হবে। এ কাজে সবার সহযোগিতা কামনা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। পাশাপাশি দেশের সব সরকারি বেসরকারি টেলিভিশন চ্যানেলে জুলাই গণ অভ্যুত্থানের ওপর বিশেষ বুলেটিন প্রচারেরও আহ্বান জানানো হয়েছে। এ নিয়ে আলোচনা করতে রাজধানীর বাংলা মোটর থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক তরিকুল ইসলাম।
জনাব তরিকুল ইসলাম, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। যেটি শুরুতেই আপনার কাছে জানতে চাই যে এ মাসেই নতুন দল আত্মপ্রকাশের কথা আমরা শুনলাম, সম্ভাব্য নাম ও প্রতীক নিয়ে আপনারা নিশ্চয়ই ভেবেছেন, কি ভেবেছেন, আর শীর্ষ নেতৃত্বে কারা থাকছেন? দেখুন, আমরা মনে করি যে তরুণদের নেতৃত্বে, ছাত্র তরুণদের নেতৃত্বে আমাদের যে সামনে দল আসতে যাচ্ছে, সেই দলটিকে ঘিরে মানুষের যে প্রত্যাশার যে জায়গাটি, সেটি আমরা জানতে চাই। আমরা জানতে চাই যে গত 53 বছরে কেন বাংলাদেশের 48টি নিবন্ধিত রাজনৈতিক দল মানুষের আকাঙ্ক্ষার বাস্তবায়ন ঘটাতে ব্যর্থ হয়েছে, সেটি আমরা জানতে চাই। আমরা জানতে চাই যে তরুণরা কি করলে তাদের জনগণের আকাঙ্ক্ষার জায়গাটি তারা বাস্তবায়ন করতে পারবে এবং তরুণদের নেতৃত্বে আগামীর বাংলাদেশ তারা বিনির্মাণ করতে পারবে। এবং আমরা মোটা দাগে বলতে চাই যে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন নিয়ে যেন আমরা একটি আমাদের স্বপ্নের একটি রাজনৈতিক দল যেন আমরা গঠন করতে পারি। আমরা এমন কোন রাজনৈতিক দল হতে চাই না যে যারা সামনের ইলেকশনকে সামনে রেখে তারা রাজনৈতিক দল গঠন করবে এবং ইলেকশনের পরে তারা হারিয়ে যাবে। বরঞ্চ আমরা চাই যে গত 53 বছরে আমাদের রাজনৈতিক দলগুলো যেভাবে আমাদের জনগণের যে আকাঙ্ক্ষার যে জায়গাটি ছিল, সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার প্রতিষ্ঠার একটি বাংলাদেশ, সে বাংলাদেশ বিনির্মাণ করতে তারা যেভাবে ব্যর্থ হয়েছে, আমরা চাই যে তরুণদের নেতৃত্বে যে রাজনৈতিক দল আসছে, যারা অভ্যুত্থানের শক্তিকে ধারণ করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, সেই তরুণদের নেতৃত্বে রাজনৈতিক দল যেন জনগণের আশা আকাঙ্ক্ষার যেন বাস্তবায়ন ঘটাতে যেন পারে, সেই বিষয়টিকে সামনে নিয়ে আমরা আগাচ্ছি। এবং আমরা মনে করি যে আমাদের আপনার চোখে নতুন বাংলাদেশ নামক আমাদের যেই জনমত জরিপ কর্মসূচি আজকে ঘোষণা করা হয়েছে, এটির মাধ্যমে আমরা বাংলাদেশের 1 লক্ষ মানুষ থেকে সরাসরি আমরা তাদের জনমত গ্রহণ করব। ঠিক একই সাথে আমরা অনলাইন পর্যায়ে আমরা সেটি তাদের এই জনমত গুলোকে সংগ্রহ করার কাজ আমরা শুরু করে দিয়েছি। ইতিমধ্যেই আমাদের প্রায় 50,000-এর অধিক মানুষ তারা মতামত দিয়েছে যে আসলে তারা কেমন বাংলাদেশ চায়, তারা আগামীর বাংলাদেশকে ঘিরে এই নতুন রাজনৈতিক দলের কাছে তাদের প্রত্যাশার যে জায়গা সেটি তারা ব্যক্ত করেছেন। আমরা মনে করি যে তরুণদের শক্তি নিয়ে যে রাজনৈতিক দলের আবির্ভাব ঘটছে সামনে, প্রবীণদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমরা এই জায়গায় জনাব তরিকুল ইসলাম, আমি একটু জানতে চাই যে আন্দোলনটা কিন্তু সবার ছিল, ছাত্ররা সবার ছিল। যখন একটি দল গঠন হবে তাদের একটি মতাদর্শ থাকবে এবং তাদের বিরোধী মতও থাকবে, অর্থাৎ অপোজিশন থাকবে। এই জায়গাটা ভেবে দেখেছেন কিনা আপনারা? আর সেক্ষেত্রে নতুন দল গঠনের প্রয়োজনীয়তা আসলে কেন মনে হলো? দেখুন, আমরা মনে করি যে তরুণদের যে ম্যান্ডেট ছিল, অর্থাৎ আমাদের 1 দফার যে ম্যান্ডেট ছিল, বাংলাদেশের মধ্যে ফ্যাসিবাদের বিলোপ এবং একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত কায়েমের যে এজেন্ডা আমাদের ছিল, 1 দফার যে এজেন্ডা ছিল, সেটি কিন্তু এখন পর্যন্ত বাস্তবায়ন হয়নি। আমরা মনে করি তরুণদের যে শক্তি তারা একত্রিত হলে এবং ফ্যাসিবাদ বিরোধী যেসব শক্তি যারা রয়েছেন, সেই সব শক্তি যখন তারা যখন হবেন এবং তারা তাদের জায়গা থেকে যখন সংগঠিত হয়ে যখন একটি রাজনৈতিক প্ল্যাটফর্মের মধ্যে যখন তারা আসবেন, তখন তারা তাদের জায়গা থেকে জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে তারা কাজ করবেন এবং জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে যখন তারা সামনে কাজ করবেন, তখন অবশ্যই আমরা আগামীর বাংলাদেশে মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে সক্ষম হব। জি, আরেকটি বিষয় আপনি বলছিলেন যে জনগণের আকাঙ্ক্ষা পূরণে, এই যে নতুন দল জনগণের আকাঙ্ক্ষা পূরণে কতখানি সক্ষম হবে, আপনি কতখানি আশাবাদী? যেহেতু গণ অভ্যুত্থানের পর আমরা দেখেছি যে মানুষের সামনে একটি কিন্তু গাঠনিক মুহূর্ত যদি আমরা বলি সেটি তৈরি হয়েছে। দেখুন, আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ রয়েছে এবং আমরা মনে করি যে তরুণরা সেই চ্যালেঞ্জ নিতে সক্ষম। তরুণরা জানে যে কিভাবে দুর্যোগ মোকাবেলা করে সামনে এগিয়ে যেতে হয়। আমরা মনে করি শুধু তরুণ নয়, আমাদের যে রাজনৈতিক দল আছে, সেই দল যেটি আসছে, সেই দলের মধ্যে অবশ্যই আমরা নবীন প্রবীণের সমন্বয়ে আমরা এই একটি রাজনৈতিক দল আমরা গঠন করতে যাচ্ছি। ছোট্ট করে একটু জনাব তরিকুল ইসলাম জানতে চাই যে জুলাই গণ অভ্যুত্থানের 6 মাস আজ নতুন যাত্রায় কতটা প্রত্যাশা পূরণ করতে পারলো বাংলাদেশ, আর সরকারের সামনে কি কি চ্যালেঞ্জ দেখছেন ছোট করে যদি বলতেন, সময় নেই আমাদের হাতে। দেখুন, আমরা মনে করি যে সরকার তাদের জায়গা থেকে জনগণের যে আকাঙ্ক্ষাটি জায়গাটি ছিল সেটি তারা পুরোপুরি পূরণ করতে তারা ব্যর্থ হয়েছে এবং আমরা মনে করি যে সরকারের জায়গা থেকে আরো তাদের একটু দ্রুততম পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন ছিল। সরকারের অনেক ব্যর্থতার জায়গা রয়েছে, বিশেষ করে স্বাস্থ্য সেক্টর থেকে শুরু করে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ থেকে শুরু করে সরকারের অনেক ব্যর্থতার দায় রয়েছে। আমরা মনে করি যে সরকার যদি তাদের জায়গা থেকে আরো প্রয়োজনীয় পদক্ষেপ যদি তারা গ্রহণ করে, তাহলে অবশ্যই আমাদের
উত্তরণ সম্ভব হবে। জনাব তরিকুল ইসলাম, আপনার বক্তব্য স্পষ্ট। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেবার জন্য, আমাদের সময় দেবার জন্য। ইস্যুদিতে শেখ হাসিনাকে হত্যা চেষ্টা মামলায় ৪৭ আসামি সবাইকে খালাস দিয়েছে হাইকোর্ট। তাদের মধ্যে ৯ জন ফাঁসির আসামি, ২৫ জন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ছিলেন। মামলাটি বিদ্বেষপূর্ণ এবং বিচারিক আদালতের রায়ে ত্রুটি ছিল বলে পর্যবেক্ষণে বলেছে হাইকোর্ট। সকালে বিচারপতি মোহাম্মদ মাহবুবুল ইসলাম ও বিচারপতি মোহাম্মদ হামিদুর রহমানের সমন্বিত বেঞ্চ এ রায় দেন। এ সময় পর্যবেক্ষণে বলা হয়, এ মামলায় তিলকে তাল করা হয়েছে। ত্রুটিপূর্ণ রায় হওয়ায় সেটি বাতিল করা হয়েছে। ১৯৯৪ সালে ২৩ সেপ্টেম্বর তখনকার বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা ট্রেন মার্চের অংশ হিসেবে ঈশ্বরদী পৌঁছলে গুলি ও বোমা হামলার অভিযোগে এ মামলা করা হয়েছিল। পরে ২০১৯ সালে ৯ জনকে ফাঁসি, ২৫ জনকে যাবজ্জীবন ও ১৩ জনকে ১০ বছর করে কারাদণ্ড দেয় পাবনার আদালত। এদিকে রায়ের পর আইনজীবীদের ব্রিফিং ঘিরে বিশৃঙ্খলার ঘটনা ঘটে। এ সময় সাংবাদিকদের উপরেও হামলা হয়। এতে গুরুতর আহত হন সিনিয়র সাংবাদিক জাবেদ আক্তার। এ নিয়ে দুঃখ প্রকাশ করেছেন বিএনপির আইনজীবীরা। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে জনপ্রশাসন ও বিচার বিভাগ সংস্কারের প্রতিবেদন জমা দিয়েছে এ সংক্রান্ত কমিশন। বেলা 12:30টার পর এই দুই কমিশনের প্রধানরা যমুনায় প্রতিবেদন হস্তান্তর করেন। এ সময় প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস দুই সংস্কার কমিশনকে কৃতজ্ঞতা জানান। বলেন, সংস্কারের সুপারিশে দেশের নাগরিকদের সবার অধিকারের কথা তুলে ধরা হয়েছে। এগুলো বাস্তবায়িত হলে দেশের মানুষ সত্যিকারভাবে অধিকার ফিরে পাবে বলে আশা প্রকাশ করেন তিনি। এর আগে মঙ্গলবার জনপ্রশাসন সংস্কার কমিশনের চেয়ারম্যান আব্দুল মুইর চৌধুরী জানান, প্রতিবেদনে শতাধিক সুপারিশ রয়েছে। এদিকে মামলা তদন্তে পুলিশ নয়, স্বতন্ত্র তদন্ত সংস্থা গঠন, বিভাগীয় শহরে হাইকোর্ট স্থাপন, বিচারকদের সম্পদের নজরদারি সহ বিভিন্ন সুপারিশ বিচার বিভাগ সংস্কার কমিশনের। সবাই একান্ত মনে এটা গ্রহণ করবে এবং বাস্তবায়ন করবে। আজকে আপনাদের প্রজ্ঞা, আপনাদের অভিজ্ঞতা, আপনাদের একাডেমিক জ্ঞান সবকিছু সংক্ষিপ্ত সার করে এখানে রিপোর্ট এসছে এবং আপনারা বহুজনের সঙ্গে কথা বলেছেন, সেগুলো একত্র হয়ে এখানে এসছে। এটা বাংলাদেশের ইতিহাসের একটা স্মরণীয় পুস্তক। এটা থেকে যাবে। এটা আমরা কি করলাম না করলাম ভবিষ্যৎ প্রজন্ম আমাদেরকে এটা নিয়ে বিচার করবে। আপনাদের তো পেয়েছিলেন, আমরা করেন না কেন? বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ করার কথা, কিন্তু তথ্য সংগ্রহকারীরা তা করেননি। রাজধানীর রামপুরা, বাড্ডা, মিরপুর সহ বেশ কিছু এলাকায় তার প্রমাণ পাওয়া গেছে। ফলে নতুন ভোটার নিবন্ধন হয়েছে 11 লাখ কম। ইসির লক্ষ্য ছিল 61 লাখ, হয়েছে মাত্র 50 লাখ। এছাড়া হালনাগাদে মৃত ভোটার বাদ পড়েছে 15 লাখ। যা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। প্রশ্ন তৈরি হয়েছে প্রক্রিয়া নিয়ে। আমরা যখন বাড়ি বাড়ি যাব, আমরা প্রত্যেকটা যাচাই করে দেখব। 20 জানুয়ারি থেকে 3 ফেব্রুয়ারি পর্যন্ত চলে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম। 12 কোটির বেশি ভোটারের তথ্য বাড়ি বাড়ি গিয়ে যাচাইয়ের ঘোষণা দিয়েছিল কমিশন, কিন্তু মাঠের বাস্তবতা ভিন্ন। 3 ফেব্রুয়ারি রাজধানীর রামপুরার ওয়াবদা রোডে সরজমিনে গিয়ে জানা যায়, তথ্য সংগ্রহকারীরা এই এলাকায় বাড়ি বাড়ি আসেননি। আমাদের এমনি কেউ আসে নাই, আমি বলতে দেখি না। এই যে আপনি আসছেন, ডাক দিয়েছেন, আমরা আসছি, কিন্তু ওই জায়গায় কেউ আমরা এখন তো আমাকে আসতে দেখি আসে নাই। পাশের বাসাতেও একই অভিযোগ পাওয়া যায়। এই ধরনের লোক আসে নাই, আর আমি বিষয়ে জানি না। ভোটার লিস্টের জন্য কোনো লোক আসে নাই। বনশ্রীতেও ভোটারের তথ্য নিতে বাড়ি বাড়ি যাননি তথ্য সংগ্রহকারীরা। আমাদের এখানে কেউ আসেনি, ভোটার কেউ করতে আসেনি, এখানে কোনো লোক আসেনি তথ্য নেওয়ার জন্য। হ্যাঁ, তথ্য নেওয়ার কেউ আসেনি। নয়াটোলার মোড়ল গলিতেও ভোটারের তথ্য হালনাগাদে যাননি তথ্য সংগ্রহকারীরা। আমার ছেলে ভোটার করতাম, কিন্তু কেউ আসেনি, করতে পারিনি। এখানে এখনো ভোটার তালিকার জন্য কেউ আসে নাই। মাইকিং করে গেছে, কিন্তু আসে না এখন। ঢাকার আজিমপুর, খিলগাঁও, মোহাম্মদপুর, ড্যামরা, মিরপুরের অনেক এলাকাতেও বাড়ি বাড়ি যাননি তথ্য সংগ্রহকারীরা। কোথাও কোথাও মাইকিং করে বিদ্যুতের খুঁটি ও দেয়ালে যোগাযোগের নম্বর লিখে দায়িত্ব সেরেছেন। দায়সারাভাবে তথ্য সংগ্রহ করায় এবারও ভোটার তালিকার বাইরে চলে যেতে পারে অনেক নতুন ভোটার। অন্যদিকে হালনাগাদ কার্যক্রমে মৃত ভোটারদের সঠিকভাবে বাদ না দেয়ায় ভোটার তালিকা কতটা নির্ভুলভাবে হচ্ছে সেই প্রশ্ন থেকে যায়। 2022 সালে তালিকা হালনাগাদের সময় 22 লাখের বেশি মৃত ভোটার বাদ যায়, অথচ 2 বছর পর পাওয়া গেছে 15 লাখ মৃত ভোটার।
ভোটার লিস্ট ঠিক মতন করা হচ্ছে একটা নির্বাচনের সবচেয়ে প্রথম ধাপ। যদি আমাদের একটা এলাকায় 100 জনের মধ্যে 15 জনও যদি না আসে, আমি বলবো যে সেই এলাকায় সম্পূর্ণ ভোটটাই ত্রুটিপূর্ণ হয়ে রয়ে গেল। নির্বাচন কমিশন বলছে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে সব অভিযোগ খতিয়ে দেখা হবে। এবারের যে অভিজ্ঞতাটা সেটা যেন আমরা পরের বারের অভিজ্ঞতায় যেন এটাকে ক্যাপিটালাইজ করতে পারি, টু কম্পেনসেট, টু ওভারকাম দ্য প্রবলেমস। এটা আমরা ডেফিনেটলি দিস ইজ এ লেসন। এবছর কমিশনের লক্ষ্য ছিল 61 লাখ নতুন ভোটার নিবন্ধন করা, সেখানে হয়েছে প্রায় 50 লাখ। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আত্মশুদ্ধি ও গুনাহ মাফের ফরিয়াদে টঙ্গী তুরাগ তীরে আখেরি মোনাজাত, আর এর মধ্য দিয়েই শেষ হলো বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। এতে সামিল হন প্রায় 30 লাখ মুসল্লি। দুপুর 12:10 শুরু হওয়া এই মোনাজাত চলে প্রায় 24 মিনিট। পরিচালনায় ছিলেন মাওলানা মোহাম্মদ জুবায়ের। ঘড়ির কাঁটায় বেলা 12টা নয়, জনসমুদ্রে হঠাৎ নেমে আসে পিনপতন নীরবতা। যে যেখানে ছিলেন সেখানে দাঁড়িয়ে বসে সবাই হাত তোলেন মহান আল্লাহর দরবারে। এতে আমিন আল্লাহুম্মা আমিন ধ্বনিতে মধ্যাহ্নের আকাশ বাতাস মুখরিত করে মহামহিমের সন্তুষ্টি লাভের আশায় আকুতি জানান লাখো মুসল্লি। শুরাই নিজামের দ্বিতীয় পর্বেও মোনাজাত পরিচালনা করেন কাকরাইল মসজিদের খতিব ও পেশ ইমাম মাওলানা মোহাম্মদ জুবায়ের। প্রায় 18 মিনিট ধরে চলে আখেরি মোনাজাত। বুধবার সকাল থেকেই তুরাগ তীরে সমবেত হন মুসল্লিরা। মোনাজাতের আগেই ইজতেমা ময়দান কানায় কানায় পূর্ণ, তাই আশপাশের সড়ক অলিগলি সহ ভবনের ছাদে দাঁড়িয়েও এতে সামিল হন অনেকে। আল্লাহর রহমতে চাইলাম যে আমরা সবাই মুসলমান মানুষ সবাই এখানে আসছে, আমরা যে মিলামিশে চলতে পারি, দেশটা যদি ভালো চলে। বাংলাদেশের যে পরিস্থিতি আগে যেরকম দেখছি তার থেকে যেন আল্লাহ অনেক ভালো রাখে এবং সবকিছু যেন সবার নাগালের ভিতর থাকে। দেশের সবার জন্য দোয়া চাইলাম, দেশ ভালোভাবে চলে, আমরা সবাই আল্লাহর হুকুম মতো চলতে পারি। এ সময় করেন আত্মশুদ্ধি ও গুনাহ মাপের পাশাপাশি মুসলিম উম্মার শান্তি ও কল্যাণ কামনায় দোয়া। হেদায়েতপূর্ণ জীবন যাপন করার চেষ্টা করব, সবাইকে এই আমন্ত্রণ জানাবো, আমরা দাওয়াত জানাবো আর কি, যে সবাই যাতে ইসলামের পথে সুস্থভাবে চলাফেরা করে। অনেক ভালো হয়েছে, অত্যন্ত ভালো হয়েছে, যা প্রকাশ করা যাবে না। ইনশাআল্লাহ যা শিখেছি আমরা বাসায় যে সেভাবে আমল করব। এই পর্বে প্রায় 30 লাখ মুসল্লি অংশ নিয়েছেন বলে জানিয়েছেন আয়োজক কমিটি। 8 দিন বিরতি দিয়ে 14 ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে মাওলানা সাদ অনুসারীদের বিশ্ব ইজতেমার তৃতীয় পর্ব। শান্তিপূর্ণভাবে শেষ হলো বিশ্ব ইজতেমার শুরাই নিজামের দ্বিতীয় পর্ব। এই ইজতেমা ময়দান থেকে আগামী বছরের তারিখও ঘোষণা করা হয়েছে। প্রথম পর্ব জানুয়ারির 2 তারিখ শুরু হয়ে শেষ হবে 4 তারিখ আখির মোনাজাতের মধ্য দিয়ে, আর দ্বিতীয় পর্ব হবে 9 জানুয়ারি, শেষ হবে 11 জানুয়ারি আখিরি মোনাজাতের মধ্য দিয়ে। তবে সাধারণ মুসল্লিদের প্রত্যাশা আগামীবার ভেদাভেদ ভুলে এক হবে বিশ্ব ইজতেমার ময়দান। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, টঙ্গী, গাজীপুর। তৃতীয় পর্বের ইজতেমাকে ঘিরে বিরোধী অবস্থানে মাওলানা সাদ ও শুরাইয়ে নিজাম অনুসারীরা। সাদপন্থীদের মন্তব্য, শর্ত আরোপ করে তাদের সঙ্গে বৈষম্য করেছে সরকার। অন্যদিকে তাদের বিরুদ্ধে সরকারি সিদ্ধান্ত অমান্য করার অভিযোগ তুলেছেন জুবায়ের অনুসারীরা। তবে তাবলিগের সাধারণ মুসল্লিরা বলছেন ইজতেমায় এমন বিভেদ তারা চান না। মাওলানা জুবায়ের অনুসারীদের ইজতেমার 8 দিন পর হবে মাওলানা সাদ অনুসারীদের পর্ব। তাদের অনুসারীরা টঙ্গীর তুরাগ তীরে আসার প্রস্তুতিও নিচ্ছে। এর মধ্যে জননিরাপত্তা বিভাগ থেকে মঙ্গলবার একটি বিজ্ঞপ্তি দেয়া হয়েছে। আগামী বছর থেকে টঙ্গীতে ইজতেমা করতে পারবে না এমন শর্তে এবছর অনুমতি পাবে সাদ অনুসারীরা, কিন্তু এ শর্ত তারা এখনো মানেনি। 14 থেকে 16 ফেব্রুয়ারির ইজতেমা নিয়ে ব্যস্ত সাদ অনুসারীরা। তাদের দাবি, শর্ত আরোপ করে বৈষম্য করেছে সরকার, উল্টো তাদেরই দুষছেন জুবায়ের অনুসারীরা। এটা একটি বৈষম্যমূলক সিদ্ধান্ত। যেহেতু আমরা এই বর্তমান সরকার বৈষম্য বিরোধী সরকার, এই সরকারের প্রতি সারা দেশের সমস্ত মানুষের একটি বড় আকাঙ্ক্ষা, বড় একটা আশা আছে যে এই সরকারের সময় আমরা কেউ বৈষম্যের শিকার হব না। যদি সাতপন্থীরা এইটার ব্যাপারে একমত হয় যে এই বছরই সাতপন্থীরা টঙ্গী ময়দানে ইজতেমা করবে এবং নেক্সট টাইম টঙ্গী ময়দানে ইজতেমা করবে না, এই শর্তের সাথে তারা একমত হলে, লিখিত দিলে, তাহলে তারা ইজতেমা করতে পারে। প্রজ্ঞাপনে এটা লেখা আসছে। বাকি তারা যেটা বলেছে যে আমরা এই শর্তে একমত না এবং আমরা ইজতেমা করব,
তো এই কারণে আমি বলতে পারি যে সাতপন্থীর ইজতেমা এখন অনিশ্চিত এবং সাতপন্থীরা সরকারের সাথে একটা ক্লাসে যেতে চাচ্ছে। কিন্তু সাধারণ মুসল্লিরা এমন বিভেদ দেখতে চান না। আমরা কোনো বিভক্তি চাই না, আমরা চাই যে সবাই একসাথে একটা শক্তি হিসাবে মিলেমিশে কাজ করি। বিভক্তি হওয়ার কারণে আজকে এই উম্মতের উপর অনেক ক্ষতি হয়েছে। আমরা বিভক্তি চাই না, আমরা সমাধান চাই। এদিকে মাওলানা সাদ অনুসারীদের ইজতেমায় নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস দিয়েছে পুলিশ। বিগত সময়ের যে কোনো সময়ের তুলনায় মানে ব্যাপকতরভাবে আমাদের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি এবং সেই আলোকেই আমরা সামনেও আমরা সেরকম নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করব। বৃহস্পতিবার প্রশাসনের কাছে মাঠ হস্তান্তর করবে জুবায়ের অনুসারীরা, আর শনিবার মাঠ বুঝে পাবে সাতপন্থীরা। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, টঙ্গী, গাজীপুর। ইসলামার আরো খবর জানাতে যোগ দিয়েছেন সহকর্মীরা। শুরুতেই চলে যাচ্ছি আমাদের সহকর্মী আদিলুর রহমানের কাছে। আদিলুর রহমান, সার্বিকভাবে যদি জানতে চাই দ্বিতীয় পর্বের ইজতেমা কেমন হলো, আর এই পর্বে যাতায়াতের যে ব্যবস্থাপনা রাখা হয়েছে সেটি নিয়ে মুসল্লিরা সন্তুষ্ট কিনা, কি বলছেন তারা? দেখুন, অনেক শঙ্কার মধ্য দিয়ে এবারকার 58তম বিশ্ব ইজতেমা শুরু হয়েছিল। প্রথম পর্ব শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে এবং দ্বিতীয় পর্বের আজকের আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো এবং এটিও শান্তিপূর্ণভাবেই শেষ হয়েছে। এই এখন মুসল্লিদের আসলে ঘরে ফিরে যাবার পালা। আমরা যেটি আসলে দেখতে পাচ্ছি যে ময়দান ছেড়ে মুসল্লিরা তার যে নিজ নিজ জেলা বা আজকে এইখানকার থেকে বের হয়ে কেউ 3 দিনের চিল্লায়, কেউ 40 দিনের চিল্লায় বের হয়ে যাবেন। তো তারা এখন এরই মধ্যে আসলে রওনা দিয়েছেন। এই ময়দানে যারা এসেছিলেন তাদের যানবাহন রাখার জন্য 3টি পয়েন্ট গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে আসলে করে দেওয়া হয়েছিল। সেই 3টি পয়েন্টে তাদের যানবাহন রাখা আছে। এখন এখান থেকে মুসল্লিরা বের হয়ে সেই পয়েন্টগুলোতে চলে যাচ্ছেন। এরপরই সেখান থেকে তারা বিভিন্ন পাড়া মহল্লায় আসলে ছড়িয়ে যাবেন। আমরা আজকে আখেরি যে মোনাজাত হয়েছে সেই আখেরি মোনাজাতে আয়োজক কমিটি বলছে যে প্রায় 30 লাখ মুসল্লি এই আখেরি মোনাজাতে অংশ নিয়েছে এবং শুরায়ে নিজামের এর মধ্য দিয়ে তাদের পর্ব শেষ হয়ে গেল। একই সাথে আগামী বছর অর্থাৎ 2026 সালের যে ইজতেমার তারিখ, সেই তারিখও আজকে বয়ান মঞ্চ থেকে নির্ধারণ করে দেওয়া হয়েছে এবং সেটি আপনি জানেন যে 2026 সালের 2 জানুয়ারি থেকে 4 জানুয়ারি প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্ব 9 জানুয়ারি থেকে 11 জানুয়ারি। মূলত মুসল্লিরা এখানে যারা এসেছিলেন তারা আখেরি মোনাজাতে অংশ নিয়ে সন্তুষ্টির কথা জানিয়েছেন। তারা বলেছেন যে একসাথে যে লাখ লাখ মানুষ দোয়া করেছেন এতে তারা সন্তুষ্ট এবং সার্বিক ব্যবস্থাপনায় মুসল্লিরা তারা খুশি এবং মুসল্লিরা বলছেন যে আগামী বছর থেকে যখন আবার ইজতেমা হবে সেই ইজতেমা যেন কোনো ধরনের কোনো বিভেদ না থাকে, সবাই এক হয়ে আগামী বছর থেকে আবার বিশ্ব ইজতেমা করতে চান। মূলত 2018 সাল পর্যন্ত বিশ্ব ইজতেমা তেমন কোনো বিভক্তি ছিল না। 2019 সাল থেকে মাওলানা সাদ এবং মাওলানা জুবাইরের অনুসারীরা আলাদা আলাদাভাবে এই বিশ্ব ইজতেমা করে আসছে। এই আজকে শুরায়ে নিজামের বিশ্ব ইজতেমার পর্ব শেষ হয়ে গেল। 8 দিন বিরতি দিয়ে আবার মাওলানা সাদের অনুসারী যারা আছেন তাদের বিশ্ব ইজতেমা শেষ হবে। মুসল্লিরা যেটি আসলে বলছেন যে এখান থেকে তারা যে শিক্ষাটি আসলে নিলেন এই শিক্ষা এখন তাদের দায়িত্ব। এই শিক্ষা, মাঠের যে শিক্ষা, দেশ বিদেশের আলেমদের কাছ থেকে যে বয়ানগুলো আসলে শুনলেন সেই বয়ানগুলো পাড়া মহল্লায় যারা ইজতেমা ময়দানে আসতে পারেননি তাদের কাছে তারা ছড়িয়ে দিবেন, পৌঁছে দেবেন। এটি আসলে এখন মুসল্লিদের প্রত্যাশা। তো আমার কাছে ময়দান থেকে এটি ছিল এখনকার সবশেষ। আদিলুর, আপনি সাথেই থাকুন। এবার চলে যাচ্ছে আমাদের আরেক সহকর্মী বনি ইবনে কামালের কাছে। বনি, প্রথম পর্বে যাতায়াত নিয়ে যে অভিযোগগুলো আমরা পেয়েছিলাম সেটি কি এবারও একই রকম নাকি কিছুটা কম বা বেশি? সড়কের চিত্র আপনি কেমন দেখছেন? অভিযোগ বা ভোগান্তির কথা যদি আপনাকে বলি, সেই তুলনায় আমরা দেখতে পাচ্ছি প্রথম পর্বেই আসলে ভোগান্তি বা অভিযোগের সংখ্যাটা অনেক বেশি ছিল। এখনকার পরিস্থিতি যদি আমি আপনাকে দেখাই, আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এখন আসলে যারা এই ইজতেমায় দ্বিতীয় পর্বে অংশ নিয়েছিলেন আখেরি মোনাজাত শেষে তারা তাদের গন্তব্যের উদ্দেশ্যে ফিরে যাচ্ছে। যেহেতু আজকে গণপরিবহন চলাচল স্বাভাবিক রাখা হয়েছে, অর্থাৎ নিয়ন্ত্রণ করা হয়নি, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে যারা ইজতেমার আখেরি মোনাজাতে অংশগ্রহণের জন্য এসেছিলেন এবং যারা ইজতেমার আখেরি মোনাজাত শেষে ফিরে যাওয়ার জন্য বের হয়েছেন তারা মোটামুটি গণপরিবহনে উঠতে পারছেন এই মুহূর্তে। যেহেতু আরো প্রায় 1.5 ঘন্টারও বেশি সময় আগে কিন্তু আখেরি মোনাজাত শেষ হয়ে গেছে, প্রায় 2 ঘন্টার মতো হতে চলেছে। তখন যারা অর্থাৎ যারা এই আখেরি মোনাজাতে অংশ নিতে শুধুমাত্র এসেছিলেন তারা কিন্তু তখনই বের হয়ে যান আমরা দেখতে পাই এবং তখন তারা যে গণপরিবহন রয়েছে, বাস
অথবা আমরা যদি ট্রেনের কথা বলি, ট্রেনেও কিন্তু আমরা দেখেছি যে গিয়েছে। এমনকি আমরা এখানে দেখেছি যে ট্রলারে করেও অনেকেই কিন্তু তাদের গন্তব্যে ফিরে গিয়েছে। তবে এখন যারা যাচ্ছেন তারা 3 দিনই এই ইজতেমা ময়দানে অবস্থান করেছিলেন এবং এই 3 দিনের ইজতেমা ময়দানে অবস্থান করে তারা ইবাদত বন্দেগীতে ছিলেন এবং আখিরি মোনাজাতের পর এখন কিন্তু তারা ফিরে যাচ্ছেন। এই যে এখন যারা ফিরে যাচ্ছেন জোহরের নামাজ আদায় করে, তাদের বেশিরভাগের ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাই যে তারা আসলে একটি জোট বা দলগতভাবে এসে থাকেন এবং তারা একটি নিজস্ব পরিবহন ব্যবস্থা করে আসেন, অর্থাৎ বাস ভাড়া নিয়ে, পিক আপ ভাড়া নিয়ে। সেটি কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি যে 3টি পয়েন্ট রাখা হয়েছে বাস পিক আপ যেগুলি নিয়ে আসা হয়েছে সেগুলো রাখার জন্য। এখন কিন্তু তারা সেই সব পয়েন্টগুলোতে হেঁটে হেঁটে যাচ্ছেন এবং সেসব পয়েন্টে গিয়ে তারা তাদের নির্দিষ্ট যে পরিবহন, সেই পরিবহনে কিন্তু উঠছেন এবং সেই পরিবহনের মাধ্যমে কিন্তু তারা ফিরে যাওয়ার চেষ্টা করছেন। আমরা দেখছি যে এই যে পুরো যে ব্যবস্থাপনাটা, সেই ব্যবস্থাপনাটা কিন্তু প্রথম পর্বের চেয়ে তুলনামূলকভাবে অনেকটা হলো। কেননা প্রথম পর্বে যারা শুধুমাত্র আখিরি মোনাজাতে অংশ নিতে এসেছিলেন তাদেরকে অনেকটা রাস্তা হাঁটতে হয়েছিল, চতুর্দিক থেকে রাস্তা ব্লক করে দেওয়া হয়েছিল, যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছিল। আসা যাওয়া 2 ক্ষেত্রেই অন্য ধরনের একটা ভোগান্তি কিন্তু আমরা দেখছি। তবে এবার সেই ভোগান্তির চিত্রটা তুলনামূলক কম, কেননা যেহেতু যান চলাচল রয়েছে, যারা গণপরিবহনে যাবেন, এককভাবে এসেছেন বা ঢাকার আশেপাশের এলাকা থেকে এসেছেন, তারা এরই মধ্যে বের হয়ে গেছেন এবং যারা আসলে অনেক বেশি দূর দূরান্ত থেকে এসেছেন, পরিবহন ব্যবস্থা করে নিয়ে এসেছেন সঙ্গে করে, তারা এই মুহূর্তে কিন্তু বের হয়ে যাচ্ছেন। এমন একটি দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে এবার ট্রাফিক ম্যানেজমেন্টের পক্ষ থেকে এই বিষয়টি নিশ্চিত করার চেষ্টা করা হয়েছে যে কোনোভাবেই যেন যানজটের সৃষ্টি না হয়, সেই বিষয়টিও কিন্তু নিশ্চিত করার চেষ্টা করেছে। আমরা দেখতে পাচ্ছি যে পুরো যে এই টঙ্গী, উত্তরা এবং আশপাশের যে সড়কগুলো রয়েছে সেগুলোতে পর্যাপ্ত এবং প্রচুর পরিমাণে পুলিশ কিন্তু রয়েছে যারা ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করছে। ইজতেমার আখেরি মোনাজাত শেষে বাড়ি ফেরা নিয়ে জানাচ্ছিলেন সহকর্মীরা। থানা কারাগারে হামলার মতো 2-1টি ঘটনা ঘটতেই পারে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তবে এসব ক্ষেত্রে সরকার ব্যবস্থা নিচ্ছে কিনা সেটি মুখ্য বিষয় বলে মনে করেন তিনি। অন্যদিকে আইজিপি বলেছেন, ট্রাইব্যুনালে মামলার পলাতক আসামিদের বিষয়ে সরকার ইন্টারপোলকে রেড নোটিশ জারির আহ্বান জানিয়েছে। উত্তরা পশ্চিম থানায় এই হামলা হয় মঙ্গলবার রাতে। এতে আহত একাধিক পুলিশ সদস্য। কাশিমপুর কারাগারেও ঘটে একই ঘটনা। এর আগে জানুয়ারিতেও হামলা হয় বনানী থানায়। 24 জানুয়ারি নিউ মার্কেট থানা থেকে হয় আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা। এছাড়া প্রকাশ্যে এমন দেশীয় অস্ত্রের মহড়া আর ছিনতাই প্রায় নিয়মিত ঘটনা। তবে এমন 2-1টি ঘটনায় বড় উদ্বেগ দেখছেন না স্বরাষ্ট্র উপদেষ্টা। তার দাবি, সরকার প্রতিটি ঘটনায় ব্যবস্থা নিচ্ছে। ওই যে ধরেন উত্তরা থানা, এরকম 2-1টা তো ঘটনা ঘটবে, যে ঘটবে না তা না, বাট এটার ক্ষেত্রে আপনারা দেখতে হবে আমরা এদের ক্ষেত্রে অ্যাকশন নিচ্ছি কিনা। যদি আমরা অ্যাকশন না নেই, শিশু মানুষদের বলতে পারেন আমরা কতটুকু অর্জন করতে পারিছি, এটা জনগণ বলতে পারবে, আমরা তো বলতে পারবো, কিন্তু আপনারা হয়তো সাংবাদিকরা আরও ভালো বলতে পারবেন আমরা কি পরিস্থিতিতে দায়িত্ব নিছি। আর ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধের বিচার প্রশ্নে পুলিশ প্রধান জানান, পলাতক আসামিদের ধরতে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আহ্বান জানিয়েছে সরকার। সেটি হলে অভিযুক্তদের আটক করবে সংশ্লিষ্ট দেশের পুলিশ। আমরা ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশের অনুরোধ জানিয়েছি, তারা এটা প্রসেস করছেন এবং আমার বিশ্বাস অচিরেই আমরা রেড নোটিশগুলো ইস্যু হবে। রেড নোটিশগুলো ইস্যু হলে তখন ওই হোস্ট কান্ট্রি পুলিশের একটা নৈতিক দায়ভার আসবে তাদেরকে অ্যারেস্ট করার। এদিকে দেশের আইন শৃঙ্খলার সার্বিক অবস্থা নিয়ে জানতে চাইলে সে প্রসঙ্গ এড়িয়ে যান স্বরাষ্ট্র উপদেষ্টা। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তিতে পোষ্য কোটা বাতিল করল বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার রাতে সভা শেষে ঘোষণা দেন উপাচার্য ডক্টর মোহাম্মদ কামরুল আহসান। এর আগে মঙ্গলবার দুপুর থেকে এই কোটা বাতিলের দাবিতে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। পরে বিকেল 4:30টায় তাদের সঙ্গে কথা বলতে সেখানে আসেন উপাচার্য। এ সময় তিনি সময় চাইলে শিক্ষার্থীরা সে আহ্বানে সাড়া না দিয়ে বিকেল 5টা থেকে রাত 9টা পর্যন্ত 4 ঘন্টা সময় বেঁধে দেন। এর পরপরই জরুরি বৈঠকে বসে প্রশাসন। তবে বেঁধে দেওয়ার সময়ে ঘোষণা না আসায় আবারও প্রশাসনিক ভবনের সামনে জড়ো হন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। পরে রাত 12টার দিকে পোষ্য কোটা পুরোপুরি বাতিলের ঘোষণা দেন উপাচার্য। কর্মকর্তা কর্মচারী নেতৃবৃন্দ অত্যন্ত সুবিবেচনার সাথে
এ বিষয়ে সিদ্ধান্ত নেয়ার জন্য কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির উপর দায়িত্ব অর্পণ করে। কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির জরুরি সভায় পোষ্য কোটায় ভর্তি বাতিল করা হলো। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।